ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সংঘর্ষের জেরে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। মোতায়েন হয়েছে ৪ প্লাটুন বিজিবি। শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের দুর্ব্যবহারের অভিযোগে রাতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তারা। ঢাকার ৭টি পয়েন্টে সকাল ৯টা থেকে অবরোধের ডাক দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগে রোববার রাত ১১টার দিকে শিক্ষার্থীদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অভিমুখে যাত্রা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতিরোধ করতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নীলক্ষেত পৌঁছালে আটকে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। ধাওয়া পাল্টা ধাওয়া চলে রাত ৩টা পর্যন্ত। নীলক্ষেত রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। মোতায়েন করা হয় ৪ প্লাটুন বিজিবি। এদিকে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। ঢাবি শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা প্রতিহত করতে রাজপথে নামেন তারা। প্রিন্সিপাল আছে, তাদের দিয়ে ফর্মাল হইতে আসতে পারতো। লাঠি সোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছে বিসির বাড়ি কারাগার। ক্যাম্পাসের নিরাপত্তার বিষয় আছে, সেখানে শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে এটা প্রোটেক্ট করছে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। শিক্ষার্থীদের দুঃখ প্রকাশ করতেন সরাসরি প্রথমেই, কিন্তু এটা কিন্তু হইতো না। কিন্তু প্রথমে তারা লাঠি সোটা নিয়ে আমাদের আক্রমণ করে, আমাদের কিন্তু কোনো লাঠি সোটা ছিল না। তারপরে দেখা যায় পুলিশ ওদেরকে সাহায্য করে, পুলিশও আমাদেরকে ধাওয়া দিয়ে ওইখানে নিয়ে যায় আমাদের তিয়াশাল মাঝে। পরে রাত ৩:৩০টার দিকে সোমবারের কর্মসূচি ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে ৭ কলেজের ৭টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। ৭ কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না। ক্যাম্পাসের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রভিসি। ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এ ঘটনায় এক পথচারী সহ ৭ জন আহত হয়ে চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, নীলক্ষেতের এখনকার পরিস্থিতি কি? অবরোধের ডাক দেওয়া হয়েছে ৭টি পয়েন্টে, কোন কোন পয়েন্টে দেওয়া হয়েছে? এতে যান চলাচলে কি প্রভাব পড়তে পারে? বিস্তারিত কি জানা গেছে? দেখুন, গত রাত ১১টা থেকে যেই ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষ শুরু হয়, সেটি কিন্তু ৩:৩০টার কিছুটা পরপর সেটি গিয়ে শেষ হয়, কিন্তু তার যে প্রভাব সেটি কিন্তু এখনো সড়কে রয়েছে। আমি যদি একটু আগে সড়কের চিত্রটা দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে সেই পুরো সড়কটি জুড়েই। নীলক্ষেত মোড় থেকে শুরু করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ফটকটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু এই যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে সেগুলো কিন্তু এখনো সড়কে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং রাস্তার দুপাশে একই অবস্থা রয়েছে। কয়েকটি জায়গায় আগুন দেওয়া হয়েছিল, মূলত টায়ারে এবং যে কাঠের বেশ কিছু দুপাশের দোকান ছিল সে সকল জায়গাতে আগুন দেওয়া হয়েছিল। সেগুলো আমরা দেখেছি যে সকাল পর্যন্ত কিন্তু জ্বলেছে। তারপরই সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে সেগুলোকে নিভিয়ে দেওয়া হয়েছে এবং এখনো আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মী, তারা কিন্তু এই সড়কটিকে পরিষ্কার করার জন্য কাজ করছেন। আন্দোলনের কথা যদি বলতে যাই, গত রাত ৩:৩০টার সময় ঢাকা কলেজের পক্ষ থেকে যিনি মুখপাত্র রয়েছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকে সকাল ৯টা থেকে তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং সেই অনুযায়ী তারা আন্দোলন করবেন। সেখানে তারা যেটি বলছেন যে ৭টি কলেজ রয়েছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে, সেই ৭টি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে তারা যেটি বলছেন যে তারা পুরো ঢাকাকে অচল করে দিবেন। পুরো ঢাকায় তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই তাদের যেই কর্মসূচি সেটি তারা পালন করে যাবেন। সেক্ষেত্রে
একটি বিষয় হচ্ছে গতকালকে মূলত যেই বিষয়টি নিয়ে সংঘর্ষের সূত্রপাত আমি যদি বলি যে অধিভুক্ত যেই 7 কলেজ ছিল সেই 7 কলেজের যেই শিক্ষার্থীরা ছিল তারা মূলত 5 দফা দাবি নিয়ে তারা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তার কাছে মূলত গিয়েছিলেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে বলা হচ্ছে যে তিনি দুর্ব্যবহার করার কারণেই মূলত তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে যায়। আপনি শুধু দেখতে পাচ্ছেন যে এখনো সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই যে সড়কটি সেটি যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে পুরো সড়কটি জুড়েই, শুধুমাত্র এই সড়কটি নয়, নীলক্ষেতের মোড় থেকে ঢাকা কলেজ পর্যন্ত এবং একই সঙ্গে কাঁটাবনের যে সড়কটি সেখানেও আমরা দেখেছি যে ইট পাটকেলের যে ছোড়াছুড়ি সেটি হয়েছে এবং যার ফলে পুরো সড়কটিতেই কিন্তু এরকম ইটের টুকরো পড়ে থাকার কারণে যান চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে, যার ফলে আমরা দেখেছি যে সেইটিকে মাথায় রেখেই আজকের এখনকার যে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা কিন্তু কাজ করবে। একই সঙ্গে আমি যদি একটু আরেকটি পাশ দেখানোর চেষ্টা করি আমার সহকর্মী সাইফুলের সাহায্যে, সেটি হচ্ছে রাস্তার আরেকটি পাশে কিন্তু পুলিশ তারা কিন্তু অবস্থান করছেন, সতর্ক অবস্থানে তারা রয়েছেন। যেহেতু কর্মসূচিটি সকাল 9টা থেকে শুরু হবে, তাই আমরা পুলিশের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা 9টারই কিছুটা আগে থেকেই তারা হয়তো এই পুরো এলাকাটিতে তারা অবস্থান করবেন এবং একই সঙ্গে গত রাতেই আমরা জেনেছি যে প্রথমে 2 প্লাটুন পরে আরো 2 প্লাটুন বাড়িয়ে সর্বমোট 4 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছিল। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাটিতেও কিন্তু আসলে আগুন জ্বালানো হয়েছিল প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য। ঠিক এরকম করে করে এই সড়কটির 7 থেকে 8টি জায়গাতে কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে আমি যদি বলতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে অনেকটা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারপরেও চেষ্টা চালানো হচ্ছে যাতে কলেজ কর্তৃপক্ষ যারা আছেন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বয় করে পুরো বিষয়টিকে একটি জায়গায় আনা যায় কিনা, যাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে 9টা থেকে সারা ঢাকা শহর একেবারে ব্লকেট করে দেওয়ার যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি থেকে যাতে শিক্ষার্থীরা ফিরে আসে। তবে ঢাকা কলেজের পক্ষ থেকে বলা হয়েছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সড়কেই থাকবেন। শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ঘটানো আজকের কর্মসূচি নিয়ে নীলক্ষেত থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শুরু হয় বিক্ষোভ। এরপর শাহবাগে গিয়ে শিক্ষকদের সঙ্গে জড়ো হয় তারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও পুলিশের চরিত্র বদলায়নি। শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের বিচার চান বিক্ষোভকারীরা। শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের উপরে হামলা চালিয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এর জবাবদিহি তাদের করতে হবে। আপনারা এভাবে বাংলাদেশের ছাত্র জনতার উপরে আর হামলা করবার মতো দুঃসাহস করবেন না। আর যদি পুলিশ দিয়ে কোন প্রকার কোন ক্র্যাকডাউন চালানোর অপচেষ্টা করা হয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আপনার এই পুলিশ লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে আমাদের দাবি দেওয়া নিয়ে পদযাত্রা সহ আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলাম। পুলিশ আমাদের প্রোটোকল দিয়ে পুলিশ আমাদের নির্দেশনা নিয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানী বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি 10ম একাদশ জাতীয় সংসদের ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ডাক্তার এনামুর রহমান। উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। এ লক্ষ্যে চীনে ভিসা প্রক্রিয়া সহজ ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও জানান, তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণের বিষয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানানো হয়েছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত, এমনকি মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে কম। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চীনের সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফর নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল তৈরির প্রস্তাবে ইতিবাচক চীন। কুনমিংয়ের ডেপুটি গভর্নরও স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা, এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর চীন কী ধরনের স্থাপনা তৈরি করতে চাইছে তা তথ্য উপাত্ত সহ জানতে চায় ঢাকা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করার প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা বৈশ্বিক সিদ্ধান্ত, কোনো একটি নির্দিষ্ট দেশের জন্য নয়। আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। এই ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্ন পথে গেলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা হাফিজ উদ্দিনের দাবি, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের চেহারার দিকে তাকানো যায় না। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি নির্বাচন ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি ও সরকারের কয়েকজন উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্যের সাথে যোগ হয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্নও। বিএনপি মহাসচিব নিজেই সামনে আনেন এই প্রসঙ্গ। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যেও একই সুর। রোববার প্রেস ক্লাবে এনপিপির এক আলোচনা সভায় নিরপেক্ষভাবে ভোট আয়োজন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিভেদ নয়, ঐক্য নিশ্চিতের পরামর্শ দিয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কুটচাল নয়, চলতি বছরেই ভোট চায় দেশের মানুষ। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না, রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জনগণ দ্রুত ভোটাধিকার ফিরে না পেলে গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আসবো, এদেরও অসুবিধা, তাহলে কি একই জায়গায় সূত্র? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেই জায়গায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটির নিবন্ধন থাকছে কিনা তার উপরে। এছাড়া সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, সেখানে এমন কিছু প্রস্তাব রয়েছে যাতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। টানা 4 মাস ধরে 18টি ক্ষেত্রে প্রায় 150 সুপারিশ নির্বাচন কমিশনের জন্য দিয়েছে সংস্কার কমিশন। এর মধ্যে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের মতো বিষয় আছে।
তবে এসব প্রস্তাবের সঙ্গে দ্বিমত করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। ইসি সচিবালয়ে আরএফএডি টকে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের এসব সুপারিশ ইসির দায়িত্ব পালনে বাধা তৈরি করবে, ক্ষুণ্ণ হবে স্বাধীনতা। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরে। সংস্কারের জন্য বাড়তি সময় লাগলে তা কঠিন হবে বলেও মত সিইসির। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বছরখানেক লাগবে জানিয়ে তিনি বলেন, সেটি আগে করতে হলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমায় জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে সেই সিদ্ধান্ত কমিশনের নয়, আসতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিকভাবে। শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। পলিটিক্যাল ডিবেট চলছে, ওই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জানান, অনিয়ম রুখতে সামনে থাকতে হবে জনগণকে, প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন ৩ উপদেষ্টা। এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে বিএনপি। এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তবে রোববার রাজধানীর পানি ভবনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবেন না তারা। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিক হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রতিনিধিত্বের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। একই সাথে তাকে দেশে ফেরানোর চেষ্টায় সংস্থাটি। রোববার দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। I'd like to thank Bangladesh for nominating me and our member countries for electing me for this important position and বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে 2023 সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন সাইমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশের মনোনীত পরিচালক পুতুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে।
একই সাথে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পেয়েছে দুদক। সংস্থাটি বলছে পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই সাথে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কাজ করছে সংস্থাটি। রাষ্ট্রের হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি ডব্লিউএইচওর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে? তখন কিন্তু তিনি পাবলিক সার্ভেন্ট। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এইগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছে। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ করেছেন পুতুল, এমন অভিযোগেরও তদন্ত শুরু করেছে দুদক। প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। এখানে আত্মসাতের ঘটনা ঘটেছে কিনা, এখানে কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। কোনো কিছুই যা অভিযোগের সাথে যে সব বিষয়গুলো আসবে, অভিযোগ দরখাস্তে যে অভিযোগ রয়েছে সেগুলো যেমন দেখবেন, আরও যদি এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয়, সব কিছুই তারা বিবেচনা করবেন। পারিবারিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুতুল বেআইনিভাবে রাজধানীর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট নেন। এ বিষয়ে এরই মধ্যে পুতুল সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো 20 কোটি বিনামূল্যের বই ছাপানো বাকি। সেই সুযোগে পিডিএফ থেকে ছাপিয়ে বাজারে বিক্রি হচ্ছে পাঠ্য বই। চড়া দামে এসব বই কিনছেন অভিভাবকরা। তাদের দাবি, স্কুলে পুরো দমে ক্লাস চলছে, বই না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে, ফলে বাধ্য হয়েই এসব বই কিনছেন। এবার 40 কোটি বই ছাপানোর সিদ্ধান্ত হলেও কাজ শেষ হয়েছে 20 কোটির। তাই এখনো সব বই পায়নি সব শিক্ষার্থী। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইটে বইয়ের পিডিএফ তুলে দেয়া হয়েছে। সেগুলোই প্রিন্ট করে বই বিক্রি করা হচ্ছে নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায়। প্রাথমিকের বইয়ের সেট 1000 থেকে 1200 টাকা, আর মাধ্যমিকের বইয়ের দাম রাখা হচ্ছে 2200 টাকা পর্যন্ত। পিডিএফে বই ছাড়ে দিছে, এখন যাদের প্রয়োজন তারা পিডিএফ থেকে প্রিন্ট আউট করে নিতেছে। আমার প্রয়োজন, বাজার যেটা প্রয়োজন সেটা প্রিন্ট করে নিচ্ছে। স্কুলে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাওয়ায় অভিভাবকরাও এসব বই কিনতে বাধ্য হচ্ছেন। অনেকে গত বছরের বইও কিনছেন। ক্লাস থেকে পরীক্ষার চাপ দিচ্ছে, বিভিন্ন সাপ্তাহিক মাসিক যে পরীক্ষাগুলো, সেজন্য। কিন্তু স্টুডেন্টের হাতে বই নেই। তো বাচ্চারা লেখাপড়া করছে, তাদের সময় মতো বই দিতে পারছে না, দুর্ভোগ হচ্ছে। বাধ্যতামূলক আমাদের কিনতে হবে, না কিনলে তার উপায় নাই। এছাড়া এনসিটিভির বিনামূল্যের বইও অবৈধভাবে বাজারে বিক্রি হচ্ছে। এরই মধ্যে বেশ কিছু বই জব্দও করেছে পুলিশ। মুদ্রণ মালিক সমিতির অভিযোগ, কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তাদের যোগসাজশে বই কালোবাজারে ছাড়া হচ্ছে। বইগুলো প্রেস মালিকদের ডেলিভারি দিচ্ছে থানা শিক্ষা অফিসে অথবা জেলা শিক্ষা অফিসে। এখন পর্যন্ত যত বই ধরা পড়ছে, হয় স্কুল থেকে বিক্রি হচ্ছে অথবা থানা শিক্ষা অফিস থেকে বেরিয়ে আসার সময় ধরা খাইছে। এর সাথে প্রেস মালিকদের কোনো সংশ্লিষ্টতা নাই। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, খুব শিগগিরই শিক্ষার্থীরা সব বই পাবে। এবছর খুবই কম সময় ছিল, বিদেশে পুস্তক মুদ্রণ করা যায়নি, পাঠ্য পুস্তকের শিক্ষাক্রম বদলানো হয়েছে। যেই বিষয়গুলোতে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা হবে, সেই বিষয়গুলোর সব বই ফেব্রুয়ারির মধ্যেই দেওয়া যাবে। কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মাদকের গডফাদার 85 আর ব্যবসায়ী প্রায় 12,000। সম্প্রতি এই তথ্য দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে সাবেক এমপি বদি গ্রেপ্তার হওয়ার পর কক্সবাজারের মাদকের নিয়ন্ত্রণ তার স্বজনদের হাতে। প্রায় নিয়মিতই সিন্ডিকেট প্রধানদের ধরতে তৎপরতার কথা বলা হলেও রাশ টানা যাচ্ছে না মাদকের। মিয়ানমার থেকে যে ইয়াবা আইস ঢোকে টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের নানা পয়েন্ট দিয়ে এর একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির হাতে। 20 আগস্ট সে বদি গ্রেপ্তার হলে তার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেন 5 ভাই সহ স্বজনেরা। এর মধ্যে রয়েছে আব্দুল আমিন, আব্দুল শুকুর, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম ও ফয়সালের নাম। এছাড়াও তালিকায় আছে 3 ভাগ্নে নিপুণ, সালমান, নাহিদ, চাচাতো ভাই ফরিদ আলম, বদির সহযোগী নূর মোহাম্মদ প্রকাশের নাম। তারা মাদক ছাড়াও অস্ত্র ও অর্থ পাচার মামলার আসামি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক চোরাচালানের সিন্ডিকেট ভাঙতে তৎপরতা বাড়িয়েছেন তারা। সমস্ত যে গোয়েন্দা সংস্থা যারা আছে বাংলাদেশে তাদের সাথে আমরা সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা একটা তালিকাও তৈরি করেছি যে আসলে বদি এবং তার যে আত্মীয়স্বজন যারা আছে তারা কে কখন কিভাবে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কী ধরনের মামলা হয়েছে এবং এখন তারা কিভাবে সক্রিয় আছে। সারা দেশে 12,000 মাদক ব্যবসায়ীর তালিকাও করেছে অধিদপ্তর। এদের মধ্যে গডফাদার বলা হচ্ছে 85 জনকে। প্রায় 200 জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, বিভিন্ন মামলা দিয়েছে তাদের বিরুদ্ধে। এবং শুনে অবাক হবে যে আমরা ইতিমধ্যে এদের মধ্যে থেকে 9 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা অনুসন্ধান শুরু করেছি। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র মাদক বহনকারী গ্রেপ্তার করেই দায় সারলে হবে না, আইনের আওতায় আনতে হবে রাঘব বোয়ালদের। এটার মূল কারণটাই হচ্ছে যে আমরা কখনোই মাদক সম্রাটদের ধরতে পারিনি, মাদক চোরাকারবারিদের ধরতে পারিনি, মাদক মাফিয়া চক্র বা গডফাদারদের ধরতে পারিনি। এটা কিন্তু বিগত সরকারের চরম ব্যর্থতা ছিল। আওয়ামী লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও তার নিয়ন্ত্রণ তো দূরের কথা, উল্টো গ্রহণ চোরাচালান বাড়ে কয়েক গুণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় তেলবাহী ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, শ্রমিকদের কর্মসূচির কি প্রভাব পড়েছে তেল পরিবহনে? সরবরাহ ব্যবস্থা ঠিক আছে কিনা? খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেল থেকেই খুলনাতে জ্বালানি তেল উত্তোলন পরিবহন বন্ধ রয়েছে। এখনো কিন্তু তাদের সেই কর্মসূচি চলছে। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, গত 21 আগস্ট খুলনার খালিশপুরে বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে যে মামলা হয়েছে, ওই মামলায় গতকাল থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যত সময় মুক্তি দেওয়া না হবে তত সময় তাদের এই যে আন্দোলন চলবে। আসলে গতকাল বিকেল থেকে যেহেতু কর্মসূচি শুরু হয়েছে, গতকাল বিকেলের আগ পর্যন্ত কিন্তু উত্তোলন এবং পরিবহন স্বাভাবিকই ছিল। বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো আছে, পেট্রোল পাম্পগুলোতেও সরবরাহ ছিল। আর এখন যেহেতু সকাল 7টার একটু বেশি বাজে, এখনো পর্যন্ত যে বিরূপ প্রভাব, অর্থাৎ জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকলে যে বিরূপ প্রভাব পড়ে, সে প্রভাব এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা সকালেই বিভিন্ন পাম্পে খোঁজ দিয়েছি, গতকাল রাতেও পাম্পে খোঁজ দিয়েছিলাম। তারা যেটা বলছেন যে জ্বালানি তেল মজুদ রয়েছে, যে মজুদ রয়েছে আজ দুপুরের মধ্যে কোনো বিরূপ প্রভাব পড়বে না। কিন্তু দুপুরের পর থেকে যদি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকে তাহলে বিরূপ প্রভাব পড়তে পারে, অর্থাৎ ডিপোগুলোতে জ্বালানি তেল সংকট দেখা দিতে পারে। আরেকটা বিষয় একটু বলে রাখি, আন্দোলনরত যে শ্রমিকরা আছেন তারা যেটা বলছেন যে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে যে মামলায় আটক করা হয়েছে, সেই মামলায় আসলে তিনি দোষী নয়। তাকে যতক্ষণ পর্যন্ত ছাড়া না যত সময় যদি তাকে মুক্তি দেওয়া না হবে তত সময় কিন্তু তারা এই কর্মসূচি পালন করবেন। অপরদিকে আমরা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ যেটা বলছেন, যেহেতু এজাহারভুক্ত একজন আসামি, তাকে গ্রেপ্তার করার পর কিন্তু ছেড়ে দেওয়ার কোনো আইনগত বাধা রয়েছে। যদি আদালত সিদ্ধান্ত নেয় তাহলে তিনি মুক্তি পেতে পারেন, অর্থাৎ একমাত্র আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়েই তিনি মুক্তি পাবেন। আর আজ 11টার পর তাকে আদালতে উঠানোর কথা রয়েছে। যদি আদালতে উঠানো হয়, তারপর আদালত যে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তের আদালত যে কোনো সিদ্ধান্ত দিতেই পারে। এবং তারা যেটা বলছেন যে আজ যদি জামিনে ছাড়া পান, তারপরে তার আসলে ধর্মঘট প্রত্যাহার করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সিদ্ধান্ত। ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। 2 সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজারে মন প্রতি চিনির দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। এজন্য সরবরাহ ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতকে দুষছেন ব্যবসায়ীরা। এখন থেকে দাম বৃদ্ধির কারণে সামনে রমজানের বাজার নিয়ে উদ্বিগ্ন ভোক্তারা। দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে 2 সপ্তাহের মধ্যে চিনির দাম বেড়েছে মন প্রতি 150 থেকে 200 টাকা। ব্যবসায়ীরা বলছেন, মাসের শুরুতে প্রতি মন চিনি বিক্রি হয়েছে 5,700 টাকায়।
কিন্তু 2 সপ্তাহে তা বেড়ে হয়েছে 5,900 টাকা। এর প্রভাব পড়েছে খোলা বাজারে। মনের উপর 100 টাকা বেড়ে গেছে। ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলতেছে মানে কি ওই কি নাকি আন্তর্জাতিক বাজার বেশি। গত সপ্তাহে চিনির দাম একটু বাড়ছে, মানে ফার্মন প্রতি 100 টাকা করে। ব্যবসায়ীদের অভিযোগ, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় মিল থেকেই বাড়ানো হয়েছে চিনির দাম। ব্যবসায়ীদের পাশাপাশি সরকার যেন নিজ উদ্যোগে মানে ব্যবসায়ীদের সহযোগী হিসাবে পণ্য আমদানির ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে তারা যেন সেই ভূমিকাটি রাখেন। না হলে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করছি যে রমজানের সংকট তৈরি হবে। এমন অভিযোগ অস্বীকার করে আমদানিকারকরা বলছেন, রমজানকে সামনে রেখে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে, দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। আমাদের ডেলিভারি রানিং আছে, ডেলিভারি তো বন্ধ বন্ধ ছিল তো তখনও তো আমাদের ডেলিভারি চলছে না। আমাদের দিক থেকে আশা করি আমরা তো যতটুকু আছে ইনশাআল্লাহ আমরা রানিং এ রাখবো। ভোক্তারা বলছেন, আসন্ন রমজানকে সামনে রেখে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এজন্য এখনই কঠোর নজরদারির দাবি তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভোজ্য তেলের দাম বাড়ানোর চেষ্টা করছিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু চাপের মুখে প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। তবে ব্যবসায়ীদের দাবি, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আপাতত দাম বাড়ানো হচ্ছে না। কিন্তু বাজারে এখনো তেলের সংকট রয়েছে, তাই রোজার মাসে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্যাব। বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের সংকট রয়েছে, তারপরও দামও চড়া। টিসিবির হিসাবে এক সপ্তাহে দাম বেড়েছে 2.5%। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় তেল সরবরাহ করা হচ্ছে কম। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলেছেন কোম্পানির বিরুদ্ধে। কোম্পানির তেল দিতে আসে না, ডিলার আসলে সমস্যা না, ডিলার আয়ে 100 কার্টন, কারণ বাজার প্রতিদিন এক একটা কোম্পানির কাছে তেলের দরকার আছে 2000 কার্টন। যা মাঝে মাঝে 2-4 কার্টন আসে, ওনাদের পলাশ তেল নিতে হবে, সরিষার তেল নিতে হবে, তারপর আপনাকে 5 লিটার তেল দিবে। গত 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ানো হয়, তারপরও সংকট কমেনি। উল্টো আরও দাম বাড়াতে এ মাসে বাণিজ্য মন্ত্রণালয়ে 2 বার চিঠি দেয় ভোজ্য তেল উৎপাদক সমিতি, কিন্তু সাড়া না পেয়ে 25 জানুয়ারি অবস্থান থেকে সরে আসেন মিল মালিকরা। আমরা আপাতত মনে করতে চাই যে আমরা আপাতত উল্টো করছি, এরকম পারি আপাতত কিছু বলি নাই, বলছি বোঝেন না। কোম্পানিগুলো মানে আমরা যেটা লিখছি দিতে ওটাই লিখেন, ছবি তো করে তার মানে আপাতত বাড়ছে না। তবে ক্যাব বলছে, এখনই স্বস্তির কিছু নেই। রোজার বাজারের জন্য সতর্ক থাকতে হবে, ব্যবসায়ীরা সুযোগ নিতেই পারে। কৃত্রিম সংকট তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা, যে বিশ্বাস, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আমরা এই ব্যবসায়ীদের এই শুভবুদ্ধির উদয়কে স্বাগত জানাই। একই সাথে জনগণের চাপের কথা স্বীকার করে তারা যে দাম বৃদ্ধির প্রস্তাবটি প্রত্যাহার করেছেন। সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা 20 লাখ টনের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেল ও চিনির দাম নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, বাজারে কোনো অস্থিরতা আছে কিনা? সবখানে কি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা? জি, আমি এই মুহূর্তে আছি পিরোজপুর পৌর মার্কেটে। আসলে এই পিরোজপুর জেলার 7টি উপজেলার বাজারের একই চিত্র। এখানে আসলে তেলের দামটি আসলে 173 টাকা করে বোতল বিক্রি হচ্ছে এবং খোলা তেল যেটি এটি 195 টাকা লিটারে বিক্রি হচ্ছে। এছাড়াও চিনির দাম 125 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ এবং রসুনের যে দাম, পেঁয়াজ 45 টাকা থাকলেও রসুন 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা সবথেকে বেশি যে প্রভাবটি পড়বে রমজানে, সেটি হচ্ছে খেজুরের বাজার। খেজুরটি আসলে মাত্রাতিরিক্ত দাম রয়েছে, যেমন ব্যবসায়ীরা বলছেন যে যদি পাকিস্তান থেকে খেজুরটি বাংলাদেশে আসে, সেক্ষেত্রে খেজুরের দাম অনেকাংশে কমে যাবে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি সংকট রয়েছে সয়াবিন তেলে। সয়াবিন তেল বাজারে একদমই পাওয়া যাচ্ছে না। বোতলজাত সয়াবিন তেলের খুবই অভাব। যে তেলটি পাওয়া যায় সেটি পাম অয়েল মিশ্রিত এবং বাধ্য হয়েই মানুষ খোলা তেলের দিকে ঝুঁকছে, কিন্তু খোলা তেলটিও আসলে 195 টাকা লিটার এবং অনেকেই সরিষার তেলমুখী হচ্ছেন, কিন্তু সরিষার তেলও সেখানে খোলা তেল 240 টাকা এবং বোতল তেল
তেল 280 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফলে রমজান আসার আগেই আসলে এই যে দ্রব্যমূল্যের বাজারটি অনেকাংশে বেড়ে গেছে। এর ধারাবাহিকতা থাকলে রমজানে এর ব্যাপক প্রভাব পড়বে এবং সাধারণ ক্রেতা এবং বিক্রেতা সবাই আসলে বিপাকে পড়বেন। তবে সাধারণ ক্রেতারা সবথেকে বেশি বিপাকে পড়বেন রমজানে যদি তেলের দাম এইভাবে থাকে। এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। তামিম, আপনি সাথেই থাকবেন। এবার চিনির দাম নিয়ে ময়মনসিংহ থেকে জানাবেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, পাইকারিতে চিনির দাম বাড়ার খবর আমরা জেনেছি, খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েছে কিনা? দেখুন, আমি ময়মনসিংহের যে পাইকারি বাজার, মেসো বাজার, সেখানে খবর নিয়েছি। চিনির যে বাজারের যে বর্তমান যে অবস্থা, সেখানে আসলে প্যাকেটজাত যে চিনি রয়েছে বেশ কয়েকটি নামি দামি কোম্পানির, সেগুলি কিন্তু 125 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে এবং পাইকারি বাজারে সেখান থেকে কিন্তু আরো 3 টাকা থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে 125 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু যে লুজ যে চিনিটা রয়েছে বস্তা হিসাবে বিক্রি হয় এবং বিক্রেতারা কিন্তু সেখানে প্যাকেটে ভরে কিন্তু সেটি কেজি দরে বিক্রি করছেন। সেটি দাম কিন্তু 120 টাকার মধ্যেই রয়েছে এবং আপনি জানেন যে সামনে রমজানকে উপলক্ষ করে কিন্তু অনেক ব্যবসায়ীরা এখানে চিনি মজুত করছেন বলে অন্যান্য ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে। ছোট ব্যবসায়ী এবং ক্রেতারা তারা বলছেন যে আসলে সামনে যে রমজান, সেই রমজানে কিন্তু চিনির দামে কিছুটা প্রভাব পড়তে পারে এবং সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চিনি বাজারজাত করার আগে কিন্তু তারা সিন্ডিকেট করে সেটি গুদামজাত করার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা গত বছরও দেখেছি। এটি কিন্তু এবারও হতে পারে এবং সেই আশঙ্কাটি কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা করেছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম ময়মনসিংহ ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক আব্দুল সালাম, উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ভোক্তা অধিকার এর পক্ষ থেকে তারা বাজারে যাতে চিনি সরবরাহ রেগুলার থাকে এবং সামনে যে রমজান রয়েছে সেই রমজানকে উপলক্ষ করে চিনির যেন সংকট না থাকে এবং চিনি সরবরাহে কোনো ঘাটতি না থাকে এবং মানুষ যেন ন্যায্য মূল্যে চিনিটি পায়, সেই লক্ষ্যে তারা তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন এবং রমজানকে উপলক্ষ করে তারা কিন্তু আরো বেশি তৎপর হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে রমজানে চিনির চাহিদা বেড়ে যায়, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কিন্তু এখানে ফায়দা লুটার একটি চিনির দাম যাতে না বাড়ে এবং সরবরাহ ঠিক থাকে সেই লক্ষ্যে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। পিরোজপুর ও ময়মনসিংহ থেকে তেল ও চিনির দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাঙামাটি শহরের আবাসিক এলাকা বনরূপায় হকারদের কাছে রাস্তা ভাড়া দিয়েছে একটি চাঁদাবাজ চক্র। এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বছরের পর বছর দুর্ভোগের শিকার বনরূপা, বলপিয়ে, আদাম, দেওয়ানপাড়া এলাকার বাসিন্দারা। পৌর প্রশাসক জানিয়েছেন হকারদের উচ্ছেদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি শহরের বনরূপা আবাসিক এলাকায় গড়ে উঠে বনরূপা বাজার। ফরেস্ট অফিস থেকে সমতা ঘাট পর্যন্ত সড়কটি ভাড়া দিচ্ছেন অসাধু একটি চক্র। প্রথমে দোকান ভাড়া নেয় চক্রটি, পরে দোকানের সামনের অংশের সড়ক ভাড়া দিয়ে হকারের কাছ থেকে চক্রটি টাকা আদায় করে। প্রতিদিন ভোর হলে সড়ক দখল করে ভাসমান ফেরিওয়ালারা দোকান বসিয়ে বিক্রি করে মাছ, মাংস, সবজি। এতে সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। এই ব্যাপারে কেউ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দোকানটা ভাড়া দেয়, আবার ওই দোকান ভাড়াটি আবার উপভাড়া দিয়ে সামনের রাস্তাটা ভাড়া দেয়। মানুষের সমস্যা, আমাদের নিজেদের দোকানদারি করা অনেক সমস্যা। তো একটা তো স্পেসিফিক বাজার হয় অবশ্যই ভালো হবে। এটা মানুষজনের জন্য যাতায়াত করতে পারে না, রাস্তার ভিতরে দোকান বসছে, আর দ্বিতীয় কথা মানুষ গালাগালি করে। জনদুর্ভোগ কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলেও সুফল মিলছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখানে প্রশাসনের কিছু ভূমিকা থাকা উচিত বলে আমরা মনে করি। যেহেতু আমরা চেষ্টা করে বিফল হচ্ছি, সেখানে অবশ্যই প্রশাসনের সহযোগিতার দরকার। হকারদের উচ্ছেদের বিষয়ে পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপের কথা জানিয়েছেন পৌর প্রশাসক। বাজারের ব্যবসায়ী সমিতি এবং মালিক সমিতি যারা আছে তাদেরকে নিয়ে বসে এগুলো উচ্ছেদের ব্যাপারে রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে যেরকম সহযোগিতা তারা চাইবে আমরা সেই সহযোগিতাই করব। 1993 সালে রিজার্ভ বাজারে এক সাম্প্রদায়িক দাঙ্গার পর বনরূপায় বাজার বসায় পাহাড়িরা। দুর্ভোগ কমাতে রাঙামাটির দক্ষিণ কালিন্দপুরে নিউ মার্কেট এলাকায় উন্নয়ন বোর্ড একটি সবজি মার্কেট করে দিয়েছে, কিন্তু সেটি দখল করে রাখার অভিযোগ ফার্নিচার ব্যবসায়ীদের বিরুদ্ধে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাইকে।